Hello friends, I am Momita. Welcome to my channel Script of Study. So today I am going to teach about sentence. Let's read about it. So প্রথমে তোমাদেরকে বলি definition of sentence সম্পর্কে সকলেই কিছু না কিছু জানো। তো according to T.C. Nesfield, a combination of words that makes complete sense is called a sentence. দেখো প্রথমেই বলি সেন্টেন্স সম্পর্কে জানতে গেলে কিন্তু তার আগে আমাদের ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। ওয়ার্ড মানে বাংলায় যাকে বলে শব্দ। তো এই ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হলো কি না অনেকগুলো লেটার পাশাপাশি বসে, লেটার মানে অক্ষর, ঠিক আছে, এ টু জেড, এ বি সি ডি করে যেগুলো পুরো জেড পর্যন্ত সেগুলোর এক একটা লেটার। তো এই অনেকগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করে, জাস্ট একটা মিনিং প্রকাশ করবে, সেটাকেই বলছে ওয়ার্ড। ঠিক আছে, ঠিক তেমনি অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, কি বললাম, মনের ভাব। ওয়ার্ডের ক্ষেত্রে আর সেন্টেন্সের ক্ষেত্রে মানেটা কিন্তু সেই একই জায়গায়, একটা মানে থাকবে, মিনিং থাকবে। যেমন ধরো আমি বলি যে আমি লিখে দিলাম এ বি সি ডি ই এফ, এরকম পরপর লিখে দিলাম, সেগুলো তো আর একটা লেটার, তাহলে কি সেটা সেন্টেন্স হতো? না, সেটা কিন্তু সেন্টেন্স হলো না। কেন না, এক্ষেত্রে এটার কোনো নির্দিষ্ট মানে নেই। তাই কি করতে হবে না, অনেকগুলো লেটার যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তাকেই বলা হবে ওয়ার্ড। আবার ধরো আমি অনেকগুলো ওয়ার্ড, যেমন ধরো হি, তারপরে হয়তো ফুটবল, তারপরে রাইস, তারপরে গার্ডেন, এইভাবে অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসিয়ে দিলাম, তাহলে কি তার কোনো মানে হলো? সেটা কি সেন্টেন্স হলো? সেটাও তো অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে, গ্রুপ অফ ওয়ার্ডস, কম্বিনেশন অফ ওয়ার্ডস, না, সেটাও কিন্তু সেন্টেন্স হবে না। কারণ কি না, তার একটা কমপ্লিট সেন্স থাকতে হবে। তাহলে মোটামুটি ভাবে কি বোঝা গেল না, এই কম্বিনেশন অফ ওয়ার্ডস, দেখো কম্বিনেশন অফ ওয়ার্ডস মানে অনেকগুলো ওয়ার্ডস এর সমষ্টি বা সম্মিলন, যেটা কি করে না, দ্যাট মেক্স কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, যার একটা সম্পূর্ণ অর্থ থাকবে। ঠিক আছে, তো সেটাই হবে সেন্টেন্স। দেখো এখানে আমি একজনেরই ডেফিনেশন, কোটের ডেফিনেশন দিয়েছি, তিনি হলেন টিসি নেসফিল্ড, এবং আরো দুজনের ডেফিনেশন আমি দিচ্ছি যারা সেন্টেন্স সম্পর্কে ডেফিনেশন দিয়েছেন। তোমরা পারলে সেটা কোড করে নিও, নোট করে নিও খাতায়। ওকে, অ্যাকর্ডিং টু ডেভিড গ্রিন, এ সেন্টেন্স মে বি ডিফাইন্ড অ্যাজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স কমপ্লিট সেন্স। দেখো এখানে যে বলা আছে সেন্টেন্স মে বি ডিফাইন্ড, একটা সেন্টেন্সকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় বা তার ডেফিনেশন বলা যায় না, অ্যাজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো এখানে যে গ্রুপ অফ ওয়ার্ডস, কম্বিনেশন অফ ওয়ার্ডস, এগুলো কিন্তু সবই এক জিনিস, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একই কথাই বলতে চাইছে, মানে অনেকগুলো ওয়ার্ডের বা শব্দের সমষ্টি, দ্যাট হুইচ মেক্স কমপ্লিট সেন্স। এই কমপ্লিট সেন্স কথাটা একদম মনে রাখতে হবে, সম্পূর্ণ অর্থ থাকবে। ঠিক আছে, সেটাকেই আমরা তখন কি বলবো, সেন্টেন্স। আবার অ্যাকর্ডিং টু রেন অ্যান্ড মার্টিন কি বলছেন না, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। তাহলে কি দাঁড়ালো না, এখানেও কিন্তু সেই একই কথাই বলা আছে। তাহলে তোমরা এটুকু বুঝতে পারছো যে যারাই সেন্টেন্স সম্পর্কে ডেফিনেশন দিয়েছেন, হয়তো ওয়ার্ডগুলো একটু আলাদা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই মানেগুলো সেই একই, মানের কিন্তু আলাদা নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা তো সেন্টেন্স সম্পর্কে জানলাম, কিন্তু এরপরে শুধু তো সেন্টেন্স সম্পর্কে জানলে চলবে না, সেটাকে আমি যখন বাস্তবিকভাবে বা প্র্যাকটিক্যালি সেটাকে প্রয়োগ করব, সেটাকে লিখব, তখন তার তো কিছু রুলস এবং কিছু স্ট্রাকচার রয়েছে, যেটা সম্পর্কে আমাদের জানতেই হবে। তো এখানে নেক্সট পয়েন্ট কি রয়েছে না, হাউ ক্যান উই আইডেন্টিফাই এ সেন্টেন্স, মানে সেন্টেন্সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। দেখো প্রথমেই আছে সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার, ঠিক আছে, অ্যান্ড এন্ডস উইথ এ পাংচুয়েশন মার্ক। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন আমি এক্সাম্পলটা দিচ্ছি পরে, আগে এটা শোনো যে সেন্টেন্সের প্রথমেই কিন্তু কি দিয়ে শুরু হয় না, ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। যেমন ধরো আর কে এইভাবে লিখতে হবে, সরি চেষ্টা করো বোঝার কষ্ট করে, কিন্তু এইভাবে লেখা যাবে না, বুঝতেই পারছো। তো এখানে এটাই বলা আছে যে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে এবং লাস্টে
পাংচুয়েশন মার্ক থাকবে। পাংচুয়েশন মার্ক মানে জ্যোতি চিহ্ন বাংলায় যাকে বলে। যেমন ধরো এইরকম হচ্ছে গিয়ে জিজ্ঞাসা সূচক মানে কোয়েশ্চেন মার্ক, তারপর ফুল স্টপ, এরকম এক্সক্লামেশন মার্ক, ঠিক আছে, এইভাবে থাকবে। তাহলে ফার্স্ট শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে এবং লাস্টে থাকবে পাংচুয়েশন মার্ক। ফর এক্সাম্পল হবে, ধরো আমি এখানে একটা দিয়েছি সেন্টেন্স, দেখো রিনা সিংস সং ভেরি ওয়েল। দেখো প্রথমেই কিন্তু আর লেটারটা ওটা কিন্তু ক্যাপিটাল লেটারে আছে, ঠিক আছে, যেখানে অ্যারো দিয়ে ক্যাপিটাল লেটার লেখা আছে। একদম এন্ড অফ দ্য সেন্টেন্সে কি রয়েছে না পাংচুয়েশন মার্ক। দেখো এই পাংচুয়েশন মার্ক, এটা কি বলে ফুল স্টপ, এটা জাস্ট একটা স্টেটমেন্ট দিচ্ছে। তাহলে আমরা খুব ভালো করে বুঝলাম। এবার দেখো এই সেন্টেন্সটাকে আমি ধরো যদি এভাবে লিখি, আরটাকে এইভাবে ছোট করে দিলাম, ঠিক আছে, তারপর লাস্টে আমি স্টপ দিলাম না, তাহলে কি এটা সেন্টেন্স হবে? না, কোনো মতেই এটা সেন্টেন্স নয়। আমরা তো বললাম যেটা একটা রুলস রয়েছে, একটা নির্দিষ্ট রেগুলেশনস রয়েছে সেন্টেন্সেরও। তো সেরকম এটারও কি ফার্স্ট লেটারটা আর হবে, আরটা কি না ক্যাপিটাল লেটার, এবং লাস্টে যে কোনো পাংচুয়েশন মার্ক থাকবে। যে থট প্রকাশ করছে, যে ধরনের ভাব প্রকাশ করছে, সেই অনুযায়ী তার পাংচুয়েশন মার্ক থাকবে। নেক্সট দেখো, হোয়াট ইজ ইউর নেম, মানে তোমার নাম কি। এখানে এই যে ডব্লিউটা দেখো, ফার্স্ট ওয়ার্ড যে ডব্লিউ, সরি ফার্স্ট লেটার যে ডব্লিউ রয়েছে সেটা হচ্ছে কি হবে না ক্যাপিটাল আছে, ক্যাপিটাল। আর লাস্টে রয়েছে দেখো জিজ্ঞাসা সূচক মার্ক মানে কোয়েশ্চেন মার্ক, যেটা কি না এখানে থট অফ কি বলবো কোয়েশ্চেন প্রকাশ করছে, তাই এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে। ব্যাস এটুকু বোঝা গেল যে ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল এবং লাস্টে থাকবে যে কোনো পাংচুয়েশন মার্ক। নেক্সট কি হবে না, ইট এক্সপ্রেসেস এ থট অফ স্টেটমেন্ট, কোয়েশ্চেন, ইনস্ট্রাকশন অর এক্সক্লামেশন। দেখো আমরা যখন কথা বলি, আমাদের কথার মাধ্যমেই কিন্তু আমাদের রাগ, দুঃখ, আনন্দ, বিস্ময় এবং আরো অনেক ধরনের মনের ভাব কিন্তু প্রকাশ পায়। তাহলে কথা যে সেন্টেন্স, যে বাক্য আমরা মুখ দিয়ে বার করাই, যে মনের ভাব প্রকাশ করি, ফুটিয়ে তুলি, সেগুলো কিন্তু একই ধরনের যে মনের ভাব প্রকাশ করবে তা নয়। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু ভাব সেটা প্রকাশ করে। তো সেটা কিন্তু সেন্টেন্সের যে ভাগগুলো রয়েছে তার মাধ্যমে প্রকাশ পায়। আমি ভাগগুলো নিয়ে পরে আলোচনা করব একটা ভিডিওতে। আপাতত আমি সেন্টেন্স সম্পর্কে যে কি বলবো কিছু নির্দিষ্ট বা কিছু যে গুরুত্বপূর্ণ রুলস এবং স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো নিয়ে বলছি। দেখো তাহলে কি বলছে, তাহলে স্টেটমেন্ট, এই যে থট অফ স্টেটমেন্ট বলছি, স্টেটমেন্ট কথার অর্থটা কি? স্টেটমেন্ট মানে হচ্ছে অ্যাসারশন, মতামত, জাস্ট একটা কোনো বিষয় সম্পর্কে তোমার কি জানা আছে, তুমি কতটুকু জানো সেটাই। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, রাম ইজ এ গুড বয়, ঠিক আছে, রাম একটি ভালো ছেলে। তাহলে রাম কেমন ছেলে? ভালো ছেলে। তার সম্পর্কে জাস্ট একটা মতামত, জাস্ট একটা অ্যাসারশন, আমি একটা স্টেটমেন্ট দিলাম। নেক্সট দেখো কোয়েশ্চেন। কোয়েশ্চেন এই যে দেওয়া আছে, তোমরা সকলেই জানো কোয়েশ্চেন মানে কি, কাউকে কিছু জিজ্ঞাসা করো। হোয়াট ইজ ইউর নেম, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তারপরে ধরো হাউ আর ইউ, এই ধরনের যে প্রশ্নগুলো, এক্ষেত্রে কি আমি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করছি কিছু জানার জন্য, টু নো এনিথিং, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে একদম শেষে সেন্টেন্সের প্রথম অক্ষর তো বড় হাতের হবেই, ক্যাপিটাল লেটারের ফার্স্টে, আর লাস্টে কি জ্যোতি চিহ্ন থাকবে না, এই পাংচুয়েশন মার্কটা থাকবে, এটাকে বলে কোয়েশ্চেন মার্ক। তাহলে মোটামুটি আমরা বুঝে যেতে পারবো কোয়েশ্চেন মার্ক থাকা মানে সেটা কোয়েশ্চেন, থট অফ কোয়েশ্চেন প্রকাশ করছে। নেক্সট দেখো ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যাপার বোঝায়, অনেকগুলো মানেকে বোঝায়। যেমন ধরো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কাউকে অর্ডার করতে পারি, কাউকে রিকোয়েস্ট করতে পারি, কাউকে কারো ডিসিশন জানাতে পারি, আবার কাউকে সে সম্পর্কে কি বলবো ডিসিশন তো জানাতেই পারি এবং ইনস্ট্রাকশন দিতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু ধরো আমি ফর এক্সাম্পল বলছি, গিভ মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দাও, আমি এটা অর্ডার করলাম। বাট যখনই আমি বলবো প্লিজ গিভ মি এ কাপ অফ টি, তো তখন সেটা হয়ে যাবে কি না রিকোয়েস্ট। এভাবেই ছোট ছোট কিছু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে টোটাল এই যে আমি কি বললাম, থট অফ যে অর্ডার প্রকাশ করছে, রিকোয়েস্ট প্রকাশ করছে, ডিসিশন দিচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই ইনস্ট্রাকশনের মধ্যে থাকবে। এবার যদি আসলাম কি এক্সক্লামেশন, এবার কিসে আসবো এক্সক্লামেশন। এই এক্সক্লামেশন মানে কি একটা সাডেন ফিলিং, সাডেন পেইন, সাডেন ইমোশন। আমরা যখন হঠাৎ করে একটা কোনো সুন্দর একটা কিছু দেখেছি, সুন্দর বা হঠাৎ করে কিছু খারাপ কিছু যদি দেখি, হঠাৎ করে এরকম ওয়াও, হোয়াট এ বিউটিফুল সিন, বা যা, এই যে
মানে এরকম হঠাৎ করে যা সে মারা গেছে, এই যে একটা দুঃখ, সাডেন একটা হঠাৎ করে একটা বিস্ময়, যে কোনো ক্ষেত্রে সেটা দুঃখ হতে পারে, সেটা আনন্দও হতে পারে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। আর এর শেষে কিন্তু বা এই অ্যালাস, তারপরে যেমন এখানে এক্সাম্পল দেখো দেওয়া আছে অ্যালাস হি ইজ ডাইড, এই যে অ্যালাসের পরে কিন্তু একটা পাংচুয়েশন মার্ক রয়েছে, এটাকে কি বলে এক্সক্লামেশন মার্ক, ঠিক আছে। এরকম করে তার নিচে ফুটকি হয়, ফুটকিটা বোঝা যাচ্ছে না দেখো, হ্যাঁ ফুটকি হয়। তো এইভাবে অ্যালাস, হুররে, তারপর হচ্ছে ব্র্যাভো, এই যে এগুলো কিন্তু কি না থট অফ এক্সক্লামেশন প্রকাশ করে। এবং তার সেক্ষেত্রে বোঝার কি উপায় রয়েছে যে কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স বা থট অফ এক্সক্লামেশন এক্সপ্রেস করছে, না এই রকম একটা পাংচুয়েশন মার্ক থাকবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার এখানে আরেকটা দেখো এক্সাম্পল দেওয়া আছে, রমা ইজ রিডিং এ বুক, এটা কিন্তু কি করছে না থট অফ স্টেটমেন্ট এক্সপ্রেস করছে। কেন না এখানে দেখো ফুল স্টপ দেওয়া আছে, এটা প্রথমে, তার মানে এই নয় যে ফুল স্টপ থাকা মানে কিন্তু থট অফ স্টেটমেন্ট প্রকাশ করবে, এরও আবার অনেক ডিফারেন্স রয়েছে। মোটামুটি এক্ষেত্রে আমি বললাম যে এটা একটা থট অফ অ্যাসারশন বা থট অফ স্টেটমেন্ট প্রকাশ করছে, জাস্ট একটা মতামত যে রমা একটি বই পড়ছে, ব্যাস। দেখো নিচে যেটা দেওয়া আছে সেটারই আমি যতক্ষণ যেটা বললাম তারই এক্সপ্লানেশনটা। দ্য সেন্টেন্স অ্যালাস ইজ ডাইড এক্সপ্রেসেস এ সাডেন ফিলিং অর স্টেট অফ এক্সক্লামেশন, আমি তো বললামই। এবার নেক্সট দেখো, দ্য সেন্টেন্স, একই সেন্টেন্সটাকেই এখানে এক্সপ্রেস করা আছে, এক্সপ্লেন করা আছে। দ্য সেন্টেন্স রিনা ইজ রিডিং এ বুক এক্সপ্রেসেস এ স্টেটমেন্ট অনলি, ঠিক আছে, স্টেটমেন্ট জাস্ট প্রকাশ করছে। এরপরে সেন্টেন্সের আরেকটা রুলস বা স্ট্রাকচার আমরা দেখব, যেটা খুবই ইম্পর্টেন্ট যখন তুমি কোনো ট্রান্সলেশন করতে যাবে, বেঙ্গলি থেকে ট্রান্সলেট করতে যাবে কোনো কিছু ইংলিশে, তখন এটা জানা খুবই প্রয়োজন, ঠিক আছে। দেখো দ্য সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। দেখো প্রথমেই কিন্তু সেন্টেন্সের, যদি আমি দেখো সেন্টেন্সের তো অনেকগুলো ভাগ আছে, সেই অনুযায়ী কিন্তু সাবজেক্ট এবং ভার্ব বসে, সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত কি বলছি না, সেন্টেন্সের যে রুলস গুলো রয়েছে তার মধ্যে প্রথমটা তো আমরা পড়লাম, এবং দ্বিতীয়টা যেটা কি না, সরি প্রথম এবং দ্বিতীয় পড়লাম, 3 নম্বরটা কি না সেন্টেন্সের একটা অবশ্যই সাবজেক্ট এবং একটা অবশ্যই ভার্ব থাকতে হবে। যেমন ধরো আমি এখানে বলছি এ বিউটিফুল ডল, এটা মানেটা কি দাঁড়ালো না একটি সুন্দর পুতুল, কিন্তু আমাকে বলো যে এটা কি একটা সেন্টেন্স? না, এটা কখনোই একটা সেন্টেন্স নয়। কেন না এ বিউটিফুল ডল জাস্ট কি বলছেন, একটি সুন্দর পুতুল। এ কেন পুতুল, কি, কোথা থেকে, এর কি কোনো উত্তর আমরা পাচ্ছি না, তার মানে একটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে না, ঠিক আছে। তার মানে কিন্তু কি সেন্টেন্সের ক্ষেত্রে কি একটা সম্পূর্ণ অর্থ, কমপ্লিট সেন্স থাকতে হবে। তাহলে কি এক্ষেত্রে যদি আমি লিখি যে সি হ্যাজ এ বিউটিফুল ডল, তার একটি সুন্দর পুতুল রয়েছে, এবারে কিন্তু মানেটা সুন্দর দাঁড়িয়েছে কি না তার একটি সুন্দর পুতুল রয়েছে, এই এ বিউটিফুল ডল থেকেই কিন্তু একটা সুন্দর সেন্টেন্স হয়ে গেল। এটা একটা কি জাস্ট এ গ্রুপ অফ ওয়ার্ডস বাট সেন্টেন্স নয়, কিন্তু এটা একটা সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ করছে, ঠিক আছে। নেক্সট দেখো কেম হেয়ার, এখানে কেম হেয়ার আমি যদি বলি কাম হেয়ার তাহলে সেটার একটা মানে আছে, যে এটা একটা থট অফ অর্ডার প্রকাশ করছে। কিন্তু যদি বলি কেম হেয়ার, এর কি মানে আছে, এসেছিল এখানে, এটা তো কোনো মানে নেই। সাবজেক্ট কোথায়, ওয়্যার ইজ ইউর সাবজেক্ট, না কোনো সাবজেক্ট নেই, তাহলে এটা কোনো সেন্টেন্স নয়। বাট আমি যদি এটাকেই ঘুরিয়ে লিখি কি প্রতাপ কেম হেয়ার ইয়েস্টারডে, তাহলে কি মানে দাঁড়ালো না প্রতাপ গতকাল এখানে এসেছিল, তাহলে এর একটা সম্পূর্ণ মানে হলো। তাহলে কি থাকতে হবে, সাবজেক্টের সরি সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, এটাকে এখানে এক্সপ্লেন করা আছে। এ বিউটিফুল ডল and came here do not make complete sense or meaning, তাহলে টোটালি বোঝা গেল যে বিউটিফুল ডল এবং কেম হেয়ার এর সম্পূর্ণ কোনো মিনিং নেই, হয়তো মানে আছে কিন্তু সম্পূর্ণ নেই, সেটা কেন কি এরকম প্রশ্ন নেই। তারপর মানে প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যাবে না। এ বিউটিফুল ডল ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড বাট ইট ডাজ নট হ্যাভ এনি ভার্ব, তাহলে বোঝা গেল আমি প্রথমেই বলেছি ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হবে না, সাবজেক্ট এবং ভার্ব এই দুটো থাকতেই হবে। যেমন ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে বলছি, তোমরা শোনো, আই ইট রাইস, রাইস বাদ দিলাম, আই ইট শুধু বললাম, এটাও কিন্তু একটা সেন্টেন্স। কেন না আমি যদি ইট না দিই আই রাইস করি, তাহলে কি মানে হলো, কিছুই মানে নয়, কারণ
এখানে তো ভার্বই নেই, আর ভার্ব ছাড়া তো সেন্টেন্স হতেই পারে না। আবার ধরো রাইস আই, কি মানে হলো? তারও আবার স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট প্রথমে বসবে তারপরে ভার্ব। সেই সাবজেক্ট এবং ভার্বের যে পরপর যে রুলস গুলো রয়েছে সেটা আমি পরে বলবো, ঠিক আছে? দেখো তাহলে এটুকু বোঝা গেল যে সাবজেক্ট এবং ভার্ব দুটোই থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম কেম হেয়ার is not a sentence because the subject is not present here। তাহলে সেই একই জিনিস যেটা বলছিলাম যে কেম হেয়ার এসেছিল এখানে, তার কোনো মানে নেই। কিন্তু আমি যখনই বললাম প্রতাপ কেম হেয়ার ইস্টারডে, তার সাবজেক্টটা কি এখানে প্রতাপ, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একটা সেন্টেন্স হয়ে গেল। বাট দ্য সেন্টেন্সেস হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। আমি প্রথমেই বলেছিলাম যে রিনা ইজ রিডিং এ বুক, অ্যালাস হি ইজ ডায়েট, she has a beautiful doll, প্রতাপ came here yesterday। যে চারটের সেন্টেন্স আমি এক্সাম্পলে বলেছি, এগুলো প্রত্যেকটারই একটা করে সাবজেক্ট এবং একটি করে ভার্ব রয়েছে, তাই এগুলো একটা কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এটুকুই থাকলো। তোমাদের পরের ভিডিওতে আমি কাইন্ড অফ সেন্টেন্স বা টাইপ অফ সেন্টেন্স এই নিয়ে আলোচনা করব এবং সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কেও বোঝাবো। আচ্ছা, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে প্লিজ জানিও, আর পারলে একটু প্লিজ লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।